প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, উন্নত বাংলাদেশ করতে বাধা বিএনপির মতো সাম্প্রদায়িক দল, বললেন ওবায়দুল কাদের। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। অন্য প্রসঙ্গ, ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয় সুসংহত করার পথে এখনও বড় বাধা স্বাধীনতা বিরোধী শক্তি আর বিএনপির মতো সাম্প্রদায়িক দল। দিবসটি উপলক্ষে বুধবার ভোরের আলো ফুটতেই রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে স্বাধীন জাতিরাষ্ট্রের নির্মাতা বঙ্গবন্ধুর প্রতি ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আরও একবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তি সংগ্রামের স্বপ্নে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই মুজিবনগর দিবসের শপথ। তবে এই যাত্রাপথে বড় বাধা বিএনপি জামাতের সন্ত্রাসী কার্যক্রম। যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, প্রতিহত করব। এ সময় মুজিবনগর দিবসকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতির দাবি ওঠার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কৌশলী জবাব দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। এত বছর পরে ওটা দাবিটা কারা তুলছে না জানারও দরকার। সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতাকে স্মরণ করা হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে মেহেরপুর সহ সারা দেশে পালন করা হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। এতে অংশ নেন আওয়ামী লীগ সহ দলটির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আম্রকাননে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম বাহাউদ্দিন নাসিম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। পরে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই সময় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান নেতারা। মুক্তিযুদ্ধের চেতনায় যারা আমরা বিশ্বাস করি তারা আজকে বঙ্গবন্ধু নেই, কিন্তু বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে 70 সালে যেমনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনিভাবে ঐক্যবদ্ধ থেকে আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলেন, ওই যার দল হিসাবে তাদের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। দিবসটি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এছাড়া রাজশাহী ও রাঙ্গামাটি সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালন করা হয় ঐতিহাসিক মুজিবনগর দিবস। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ইরান ইসরায়েল সংঘাতের দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে চলমান সংকট দীর্ঘমেয়াদী হলে সম্ভাব্য প্রভাব মোকাবেলায় করণীয় ঠিক করতেও বলেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত আলোচনা ছাপিয়ে গুরুত্ব পায় ইরান ইসরায়েল সংঘাত। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বাস্তবতার দিকে তীক্ষ্ণ নজর রাখতে মন্ত্রিসভার সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে, মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়দেরকে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন। একই সঙ্গে সংঘাত দীর্ঘ হলে যেসব খাতে প্রভাব পড়তে পারে সেটি পর্যালোচনা করে তা মোকাবিলায় পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হয়তো জ্বালানি দাম বাড়তে পারে, একটা সম্ভাব্যতা হতে পারে, উদাহরণ দিচ্ছে, তখন তার ইম্প্যাক্ট কী হবে, তো সেই ইম্প্যাক্টটা আমি অ্যাড্রেস করতে হলে আমি কী কী করবো, এই পুরো প্ল্যানটা করতে বলেছেন।
বৈঠকে নির্বাচন কমিশনারদের জন্য বিচারকদের সমমানের বেতন ভাতা বরাদ্দের জন্য আইনে নীতিগত অনুমোদন দেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের বিচারপতির সমমর্যাদা আর নির্বাচন কমিশনাররা হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমমর্যাদা পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। নির্বাচন কমিশনার প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ২৯ মে। দুপুরে আগারগাঁওয়ে কমিশন ভবনে কমিশনের বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২রা মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ৫ মে ২০২৪ রবিবার, আপিল দায়ের ৬ থেকে ৮ মে সোম হতে বুধবার, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে বৃহস্পতিবার থেকে শনিবার, প্রার্থিতা প্রত্যাহার ১২ মে রবিবার, কর্তৃক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহণ ২৯ মে ২০২৪ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ঐতিহ্যবাহী সাংগ্রিং পোয়ে বা জলকেলি উৎসবে মেতেছে রাখাইনরা। নেচে গেয়ে নতুন বছরকে বরণ করছে তারা। বুধবার শুরু হওয়া ৩ দিন ব্যাপী এই উৎসব রাখাইনদের পাশাপাশি উপভোগ করছেন পর্যটকরাও। নতুন বছরে বিশ্বের সুখ শান্তি ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা আয়োজকদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। নাচ গান আর হই হুল্লোড়ে মেতেছে রাখাইন তরুণ তরুণীরা। দুপুর গড়িয়ে বিকেল হতে ডাক ঢোলের তালে তালে তারা ছুটে যায় প্যান্ডেলে প্যান্ডেলে। রঙিন পোশাকে পানির ড্রাম নিয়ে অপেক্ষায় থাকে তরুণীর দল। প্যান্ডেলে প্রবেশ করতে পানি ছিটিয়ে বরণ করে নেওয়া হয় আগতদের, আর মেতে উঠেন নাচ গান আর জল খেলিতে। নতুন বর্ষকে যেহেতু আমরা পালন করছি, সেলিব্রেট করছি, তো সেই ক্ষেত্রে আমরা ওই জাস্ট একটু পানি ছিটিয়ে বরণ করা নববর্ষ। বিগত বছরে দুঃখ কষ্ট বেদনাকে ভুলে নতুন বছরে আমরা পা রাখতেছি, সেই জন্য আমাদের অনেক ভালো লাগে। গেট টুগেদার করে থাকি, সমাজের ছোট বড় সবাই মিলে আমরা অনেক মজা করে থাকি। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে রাখাইন সম্প্রদায়ের মানুষ পহেলা বৈশাখ থেকে 7 দিন ব্যাপী কর্মসূচি পালন করে থাকে। এর মধ্যে 17 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত 3 দিন ব্যাপী চলে সাংগ্রে পুয়ে বা জলকেলি উৎসব। তীব্র তাপপ্রবাহে ঠান্ডা জলে শরীর ভিজিয়ে আনন্দ উল্লাস করছেন রাখাইন তরুণ তরুণীরা। একই সঙ্গে রাখাইনদের এই উৎসবে গিয়ে মেতেছেন পর্যটকরাও। এই যে ওদের আন্তরিকতা, ওদের ব্যবহার, আতিথেয়তায় আমরা মুগ্ধ এবং আমরা অনেক এনজয় করছি। আমার প্রথম দেখা এটা, এদের এই উদযাপনটা, তো খুব ভালো লাগছে এখানে এসে। আর পুরাতন বছরের সকল গ্লানি দুঃখ জলে মুছে নতুন ভাবে জলে জলে পরিশুদ্ধির জন্য এই উৎসব বলে জানান আয়োজকরা। বিগত বছরে যত গ্লানি, ব্যর্থতা এবং অপূর্ণতা আছে সব কিছু আমাদের এই মাঙ্গলিক মৈত্রী বাণীর মাধ্যমে ধুয়ে মুছে এগুলো শেষ হয়ে যাক। এবার কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে 11টি প্যান্ডেল তৈরি হয়েছে। সার্বিক নিরাপত্তার মধ্যে 3 দিন উৎসব চলবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভারতের যে 3 রাজ্যের 7 দফাতেই ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। এছাড়া উত্তরপ্রদেশ ও বিহারেও 7 দফায় ভোট গ্রহণ হবে এবারের নির্বাচনে। 19 এপ্রিল সেই হিসেবে উত্তরপ্রদেশে 8 আসন, বিহারের 4 আসন এবং পশ্চিমবঙ্গ রাজ্যের 3 লোকসভা আসনের ভোট। এছাড়াও মহারাষ্ট্র দ্বিতীয় সর্বোচ্চ লোকসভার রাজ্য হলেও সেখানে 5 দফায় ভোট নেওয়া হচ্ছে। সুব্রত আচার্যের রিপোর্ট। 543 আসনে লোকসভায় বিজেপি এবার দাঁতে দাঁত চেপে লড়াই করার ঘোষণা দিয়েছে। ক্ষমতাসীন এনডিএ জোটের নেতা ভারতীয় জনতা পার্টি এককভাবে এবার 370 আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে, আর জোটগতভাবে তাদের লক্ষ্য 400 আসন। গেলবার বিজেপি এনডিএ জোট 303 আসন পেয়েছিল, যেখানে লক্ষ্য ছিল 300 আসন, অর্থাৎ 2019 সালের চেয়ে এবার 100টি আসন বেশি পেতে চাইছে এই জোট। আর এ কারণেই প্রচারণায় আনা হয়েছে কৌশলগত বেশ কিছু পরিবর্তনও।
উত্তরপ্রদেশে রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে বিজেপি তাদের প্রধান প্রচারণা চালিয়েছে বলে মনে করা হয়। রাজ্য সরকারও বিজেপির রয়েছেন যোগীর মতো বুলডোজার চালানোর হুমকি দেয়া মুখ্যমন্ত্রী। বিহারের দিকেও গেরুয়া শিবিরের তীক্ষ্ণ প্রচার কৌশল, সেখানেও রাজ্য সরকার এনডিএর। তাছাড়া বন্ধু নীতিশ কুমার পুরোপুরি গেরুয়া শিবিরকে সমর্থন করবে বলেও মনে করছেন রাজনৈতিক মহল। মহারাষ্ট্রেও বিজেপি ক্ষমতায়, তাই বাড়তি সুবিধা নিশ্চিত। প্রথম দফার ভোটের তালিকায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। গেল নির্বাচনে এই 3 জেলায় গেরুয়া শিবিরকে দিয়েছিল সংশ্লিষ্ট এলাকার ভোটাররা, তাই এই 3 আসনে গেরুয়া শিবির এবারও জয়ের আশা দেখছে। আর সে লক্ষ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে কমপক্ষে 15টির বেশি নির্বাচনী সভা করবেন নরেন্দ্র মোদী। সভায় অংশ নিচ্ছেন অমিত শাহ, রাজনাথ সিং এর মতো শীর্ষ বিজেপি নেতৃত্ব। তবে শেষ কথা বলবে জনতা, আর সেই কথা জানা যাবে 4 জুন ভোটের ফল প্রকাশের মধ্য দিয়ে। তাই বিজেপির সেই লক্ষ্য কতটুকু পূরণ হয় সেটা জানতে অপেক্ষা করতেই হবে সে সময় পর্যন্ত। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বাংলাদেশের বন্ধন আর কলকাতার সুচারু কারুকার্য সংস্থার উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। চলতি মাসের 9 থেকে 11 এপ্রিল কলকাতার বেঙ্গল আর্ট গ্যালারি আয়োজিত হয় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশগ্রহণ করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের 224 জন শিশু কিশোর। তাদের মধ্যে সেরা 64 জনের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের পরিচালক মানসিকতা মিত্র সহ আরও অনেকে। যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিনের মৃত্যুতে শোক সভা করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এই শোক সভায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ সহ কমিটি নেতৃবৃন্দ উপস্থিত হয়ে প্রবীণ এই সাংবাদিককে নিয়ে স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন। সহকর্মীর প্রতি স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, আফসার উদ্দিন ছিলেন কাজের প্রতি আন্তরিক। তার মৃত্যুতে বাঙালি কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে, তবে তিনি তার কর্মের মাধ্যমে অনন্তকাল বেঁচে থাকবেন বলেও তারা জানান। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতের বাংলাদেশ দূতাবাস পেল নিজস্ব ভূমি। কুয়েত প্রবাসীদের জন্য এটি একটি ঐতিহাসিক দিন বলে জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। 1974 সাল থেকে কুয়েতে কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ দূতাবাস, কিন্তু এতদিন ছিল না তাদের নিজস্ব কোনো জমি। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাস পেল নিজস্ব ভূমি। মিশরেব অঞ্চলের কূটনৈতিক পাড়ায় 3000 বর্গ মিটারের প্লট পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশেই রাষ্ট্রদূতের বাসভবনের জন্য আরেকটি 1000 বর্গ মিটারের প্লটও বুঝে পায় বাংলাদেশ। নিশ্চয়ই অদূর ভবিষ্যতে আরও কিছু প্রসিডিউরাল কাজ আছে, এর মাধ্যমে কুয়েতে অবস্থিত আমাদের সম্মানিত প্রবাসীদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা, স্বপ্ন পূরণ হবে। এদিকে জমি পেয়ে ভবন নির্মাণের পাশাপাশি অন্যান্য কাজ দ্রুত শেষ করা হবে বলে জানান কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। আগামী মাসেই কুয়েত থেকে বিদায় নেবেন বর্তমান রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান। তার সময় বাংলাদেশ থেকে কুয়েতে সরাসরি দক্ষ শ্রমিক নিয়োগ, ই পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সেবাও পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেখছেন প্রবাসী সময়। খেলার খবর। আইপিএল থেকে মোস্তাফিজের কিছু শেখার নেই, সেখানকার ক্রিকেটাররাই তার কাছ থেকে শিখবে। জিম্বাবুয়ে সিরিজের পরিবর্তে পুরো আইপিএলে এই পেসারকে খেলার অনুমতি দেওয়া উচিত, আকরাম খানের এমন মন্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন জালাল ইউনুস। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলেন, বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই ফিজকে দেশে ফেরানো হচ্ছে। তিনি আরও জানান, 21 এপ্রিল রাতে ঢাকায় আসবেন হেড কোচ হাতুরু সিংহে। তবে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে পরিষ্কার করে কিছু বলেননি জালাল ইউনুস। জিম্বাবুয়ের যে স্ট্রেংথ, ওটার চেয়ে কিন্তু আপনার আইপিএল স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। তো আমার মনে হয় ওখানে হলেও হি ক্যান লার্ন লট অফ থিংস। মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওখানে আইপিএলে অনেক প্লেয়াররা। একই ক্রিকেট বোর্ড, কিন্তু দুই পরিচালকের দু রকম কথা। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না, এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে। মুস্তাফিজকে দেশে ফিরানো মানেই যে আমরা জিম্বাবুয়ে সিরিজকে খেলাবো তা না। তাকে ওয়ার্কলোড দিব, প্রেশার কমাবো,
দলের সাথে থাকবে। যাওয়ার আগে তো তাকে হি হ্যাজ টু বি ফিট, ফিজিক্যালি ফিট। এক্সস্টেড হয়ে গেলে তো সে তো ডেলিভার করবে না। তাহলে আমার কি দরকার? আই নিড হিম। আমাকে তো সে যাতে ফ্রেশ মুস্তাফিজ চাই। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের জন্য আনকোরা এক দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রথম সারির বেশিরভাগ ক্রিকেটার ওই সময় খেলবেন আইপিএলে। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে কিউইরা দিচ্ছে বাড়তি গুরুত্ব, কিন্তু টাইগারদের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। আমাদের প্লেয়ারদের মধ্যে লিমিটেশন আছে, এই লিমিটেশনটা আমাদের তো লুক আফটার করতে হবে তাদের জন্য। তো আমরা যত তাদের যাতে ওয়ার্কলোড যাতে তাদের ওইভাবে দিতে পারি সেইভাবে চিন্তা করতে পাঠাতে হবে। আমরা যে নিউজিল্যান্ড দিয়েছে বলে যে আমাদেরও সব পাঠাই দিতে হবে, এটা কি এটা কি কোনো ম্যান্ডেটরি কিনা? সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে খবর বের হয় বাংলাদেশ দলে আর ফিরতে চান না হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তবে এ খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে হাথুরুর পাশাপাশি দায়িত্ব পালন করবেন নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। আমাদের হেড কোচ আসবেন 21 তারিখে রাত্রেবেলায়। 22 তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস 22-23 তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবল। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন যে একজন কোচ আমরা স্পিন বোলিং কোচ দেখেছি মুশতাক আহমেদ আসার কথা। মুশতাক আহমেদ আমাদের থাকা অবস্থাতে স্পিনার হান্টার যদি করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। এদিকে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নানা মহলে নানা কথা। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে জাতীয় দলে ফিরতে নাকি শর্ত দিয়েছেন তামিম। সোমবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে মিটিংও করেছেন তিনি। কি কথা হলো সাবেক অধিনায়কের সঙ্গে? তামিম ইকবাল নিশ্চয়ই তার কোনো ক্রিকেট প্ল্যান নিয়ে আমাদের সাথে আলাপ করেছে। কি আলাপ করেছে এটা তো এখন আমি আপনাদের বলতে পারছি না। 4-5 দিনের মধ্যেই ঢাকায় আসার কথা সব বিদেশি কোচের। ফিটনেস ক্যাম্পও শুরু হবে শিগগিরই। তবে শুরু থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসানকে ক্যাম্পে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। তাসকিন আহমেদের আইপিএল অনাপত্তিপত্র না দেওয়ার ব্যাপারে অদ্ভুত যুক্তি বিসিবির। 4 দিনের ব্যবধানে 4 ওভার বল করায় ঝুঁকি থাকলেও স্লো পিচ আর অসহনীয় গরমে 10 ওভারের স্পেল নিয়ে নির্ভর নীতি নির্ধারকরা, যেখানে রিকভারি সেশনেই পার হয়ে যাচ্ছে 2 দিনের বিরতি। যদিও বিসিবির দাবি ফিজিও ডিপার্টমেন্টের তত্ত্বাবধানেই আছেন ঢাকা এক্সপ্রেস, তবে ভেতরের খবর তাসকিনের প্রতি এমন দ্বিমুখী নীতিতে প্রভাব আছে আবাহনী ক্লাবের। খালি খেলালেই হবে না যে তাকে পাঠাই দিলাম আইপিএল, না তা না, আমাদের তো তারও তো লোড দেখতে হবে। লোড সামলাতে 20 ওভারের পরিবর্তে 50 ওভারের ক্রিকেট খেলানো হচ্ছে তাসকিনকে। বিসিবির এমন অদ্ভুত প্রয়াস হয়তো আপনাকে অবাক করবে। হয়তো দেশের ক্রিকেট নীতি নির্ধারকদের ক্রিকেট নিয়ে ভাবনার পরিধি কতটা সমৃদ্ধ সেটা নিয়েও নতুন করে ভাববেন। আইপিএল এর এনওসি পেলে কয় ম্যাচে তাসকিন একাদশে জায়গা পেতেন সেটা তর্ক সাপেক্ষ। আর তা পেলেও 4 দিনের ব্যবধানে মাত্র 4 ওভারেই স্পেল শেষ হতো। পাশাপাশি দলগুলোর তারকা সমৃদ্ধ কোচিং স্টাফ আর প্রতিযোগিতামূলক ক্রিকেটের অভিজ্ঞতায় নিজেকে আরো সমৃদ্ধ করতে পারতেন ঢাকা এক্সপ্রেস। যদিও বিসিবির ভাবনা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে যত্ন নেওয়া হয় না তেমনটা। আইপিএলে গেলে কিন্তু তাদের 100% তাদের থেকে বের করে নিবে তাদের পারফরমেন্স। সেই জায়গায় যদি মুস্তাফিজের মতো, আমরা মুস্তাফিজ যখন ইনজুরি হয়েছিল এইখান থেকে খেলে গিয়ে কাউন্টি ক্রিকেটে গিয়েছিল, এই লোডটা কিন্তু নিতে গিয়ে মুস্তাফিজকে আমরা 1.5 বছর পাই নাই, এবং সেই এফেক্টটা কিন্তু মুস্তাফিজ রয়ে গেছে। কিন্তু আমরা সেম অবস্থা তাসকিনের হোক আমরা চাই না। আইপিএলে অযত্নে থাকলেও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে বেশ মন্থর উইকেটে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস গরমে 10 ওভারের বোলিং স্পেল চোটের শঙ্কা তীব্র করে। পাশাপাশি ডিপিএলের প্রতি ম্যাচের আগে মাত্র 2 দিনের বিরতিতে সুযোগ থাকে না প্রস্তুতিরও, বরং আগের ম্যাচের ধকল কাটানোর আগেই আরও একটি ওয়ানডে খেলতে হচ্ছে ঢাকা এক্সপ্রেসকে। এখানেও অবশ্য আছে বিসিবির খোড়া যুক্তি। সে বলছে ইজ ফিলিং বেটার, যেটা শুনলাম আর কি, আমি তাসকিনকে শুনেছি ইজ ডুইং অল রাইট। এবং আমাদের ক্রিকেট বোর্ড থেকে ফিজিও ডিপার্টমেন্ট থেকে বলা আছে যদি এদের যারা আছে স্পেশালি ফাস্ট বোলারদের যদি ইফ দে ফিল কোনো ধরনের কোনো আনইজি ফিল করলে যাতে রিপোর্ট করা এবং সাথে সাথে তাদের ওখান থেকে উইথড্র করানো। অবশ্য আবাহনীর খেলোয়াড় না হলে হয়তো প্রেক্ষাপটটা ভিন্ন হতো তাসকিনের জন্য। ক্রিকেট বোর্ডে ক্লাব কর্তাদের আধিপত্য কাজে লাগিয়ে বাড়তি সুবিধা নেয় আকাশী নীল শিবির। এটা তো স্রেফ বিদেশি লিগ। জাতীয় দলের খেলার সময়ও আবাহনীর ক্রিকেটার নিয়ে বোর্ডের ভিন্ন নীতির দেখা পাওয়া যায় প্রায় প্রতিনিয়ত। ডিপিএল জিততে মরিয়া ক্লাবটি সুপার লিগের পরিকল্পনা করছে ঢাকা এক্সপ্রেসকে ঘিরে। তাসকিন তো খেলেছে, লাস্ট ম্যাচও খেলেছে, আমরা তো আশা করি আগামীকালকের ম্যাচও খেলবে। বাট আমরা আশা করি যে সে যদি এই ম্যাচটা না খেলতে পারে তাহলে সে সুপার লিগ অবশ্যই খেলবে। টি-20 বিশ্বকাপের আগে টানা ওয়ানডের মধ্যে থাকায় তাসকিন কিভাবে প্রস্তুতি নেবেন সেটাও হয়তো নতুন করে প্রশ্ন তুলবে।
সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, উন্নত বাংলাদেশ করতে বাধা বিএনপির মতো সাম্প্রদায়িক দল, বললেন ওবায়দুল কাদের। এ ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।